আমাদের নবমীর আড্ডা জমে উঠেছে। নবমীর দুপুর মানে একটু মন খারাপ থাকে, মন ভারাক্রান্ত থাকে। তবে আমরা মন খারাপ একেবারেই করবো না ঋষিতা, কারণ আমাদের গল্প কিন্তু একেবারে জমে উঠেছে, আমরা গানও সঙ্গে রয়েছে। সেক্ষেত্রে যেটা আমরা দেখেছি, আমি আসবো তোমার দুজনের কাছে, যে পুজোর পর না খুব মনটা সত্যিই খারাপ থাকে, কাজে ফিরতে ইচ্ছে করে না বা কোথাও যেতেও সেরকম ইচ্ছে করে না। তাহলে কি সেক্ষেত্রে কোনো এক্সট্রা ফান করার জন্য কিছু করা হয়, যেমন আরো আড্ডা চলুক বা আরো এক্সটেন্ড হয়ে গেল কয়েকটা দিন? ছোটবেলায় তো সবসময় একটা ইচ্ছে থাকতো এবং সেটা আমরা করতামও, যে দশমীর দিন কোনোদিন আমাদের পুজো শেষ হতো না। তো ওটা চলতো আরো মোরাললেস লক্ষ্মী পুজো অব্দি ওটা চলতোই, আমরা সবসময় সেটা কন্টিনিউ করতাম, কলেজেও সেটা হয়েছে। তবে এবারে আমি বলতে চাই একটা জিনিস, যে আমার যেহেতু একটা কাজ শুরু হচ্ছে পুজোর পরে, তো আমি জানি যে সবাই একটু স্যাড যে পুজো শেষ হয়ে আসছে। হ্যাঁ, আই এম ভেরি হ্যাপি কারণ আমাদের পাহাড়ে শুটিং, এবং আমি সেটা নিয়ে প্রচন্ড এক্সাইটেড। না আর কিছু বলছি না, এভাবে বেরিয়ে আসুক না কথাটা। এটা কি বড় পর্দায় দেখতে পারবো? হ্যাঁ, আমরা বড় পর্দায় দেখতে পাবো। এবং সত্যি বলছি যে তাও কবের মধ্যে ইচ্ছা আছে? ডিসেম্বরে রিলিজ? না কি এত তাড়াতাড়ি? এই ছবিটা যেহেতু একটা খুবই কি বলবো, মানে অত্যন্ত একটা ইম্পর্টেন্ট কালচারাল কনটেক্সট আছে এই ছবিটার, এই মানে কলকাতা শহর নিয়ে, বাঙালি আনা নিয়ে, তাই আমরা এটা খুব যত্ন করে বানানোর চেষ্টা করছি, সময় নিয়ে একেবারে ভালোভাবে, মানে পুরো প্রি প্রোডাকশন, ওয়ার্কশপস। আমাদের টিমটাও খুব ভালো, মানে আমি খুবই মানে এক্সাইটেড ওই জন্যই, মানে নট জাস্ট বিকজ একটা তো ডেফিনেটলি ফ্যাক্টর যে আমি সমুদার সাথে ফাইনালি আমরা একসঙ্গে কাজ করছি, অপোজিট ইচ আদার, তো সেটা একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট জায়গা। আরেকটা হচ্ছে যে স্ক্রিপ্টটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, প্রচুর জায়গা আছে যেখানে আমরা আরও ইম্প্রোভাইজ করে আরো মজা করে কাজ করতে পারবো। টিমটাও প্রচন্ড। এই সিনেমাটাতে কি তথাকথিত হিরো হিরোইন থাকবে নাকি? মানে তুমি সব ভাবে চেষ্টা করছো। এটা আমার মনে হয় পৃথিবীর প্রথম ছবি যেটার নাম বলা হয়নি, গল্প বলা হয়নি, পরিচালক এরা জানেই না হয়তো আমরা এটা নিয়ে গল্প করছি। এটা হচ্ছে ওই হয় না, মানে যেরকম একটা আমাদের পুজোর ছবি, একটা মিস্ট্রি, সেটা হচ্ছে যত কাণ্ড কলকাতাতেই অনেকদার, তো সেরকমই তোমরা বোধহয় একটা মানে রহস্য সন্ধানের রহস্য উন্মোচন করতে পারছে না, সেটাই এত প্রশ্ন সব বলা হচ্ছে কিন্তু ওটা বলা হচ্ছে না। তবে আমি একটা জিনিস বলতে চাই, যেটা আই থিঙ্ক আনুষা বলার চেষ্টা করছিল, যে আমরা এক্ষুনি যে ফেলে আসা সময় নিয়ে কথা বলছিলাম, বা যে কলকাতাকে আমরা ফ্যান্টাসাইজ করি সবসময়, যে দ্যাট ওয়াজ ক্যালকাটা, নস্টালজিয়া, সেইটা কোনো জায়গায় মানে কোনোভাবে আমাদের ছবিতে বেরিয়ে আসবে। তাই আমি ভীষণ এক্সাইটেড যে পুজো শেষ হোক, কল টাইম পেয়ে যাই এবং একদম শুধু সেটাই নয়, মানে আমার ক্ষেত্রেও আমি খুবই, আমি প্রচন্ড ডিপ্রেসড হয়ে যেতাম দশমী কি নবমী কি অষ্টমী শেষের দিক থেকে, মূলত পুজো শেষ তো ছোটবেলায় তো আমি লক্ষ্মী পুজোতেও ঠাকুর দেখতে বেরোতাম, যাতে আমার মনে হতো যে মানে কিছুটা এখনো রেশ যাতে লেগে থাকে। কালী পুজোতেও আমি সেটাই করতাম। এখন আর অতটা হয়তো আমি উদ্যোগ নিই না। বইপত্র কি তাকে তোলা থাকতো ততদিন? অবশ্যই এইসব নিয়ে কোনো কথা হবে না। আমি ইনফ্যাক্ট আমার পুরো মনটা ভেঙে গিয়েছিল। আগে তো আমাদের কালী পুজো অবধি ছুটি থাকতো, তারপরে হুট করে সেটা লক্ষ্মী পুজো অবধি হয়ে গেল, তারপর মাঝে মধ্যে আবার লক্ষ্মী পুজোর আগে দুদিন স্কুল খুলে যেত, সেগুলো মানে প্রচন্ড কষ্টের দিন ওগুলো আমার কেটেছে। কিন্তু আমি এইটুকু বলবো যে মন খারাপটা উপভোগ করাটাও পুজোর একটা অংশ। আসছে বছর আবার হবে, এই যে আশা, এই ইমোশনটা, সেটা মানে পুরোপুরি পুজোর আবেগের সঙ্গে জড়িয়ে আছে। এবং সেটাও মানে আমরা তো অনেক সময় দুঃখকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আই থিঙ্ক গুড বাইজ আর ইম্পর্টেন্ট, কারণ যদি তুমি কিছু না শেষ করো, নতুনভাবে সেটা আবার কোনোদিন শুরু হবে না। একেবারে। এবং পুজো তো আমাদের সেটাই শেখায়, অনেক কিছু শিখিয়ে যায় আমাদের পুজো, তাই না ঋষিকেশ? একদমই। তো তরুণদা, আপনি আরেকটু কিছু শোনান আমাদেরকে, কারণ আমরা একটু বিষাদ আসছে, কিন্তু সেই বিষাদে ডুববো না আমরা। এই যে গানটা করছি তাতে সব বিষাদ কেটে যাবে। একদম সেই গানই হোক একদম।
তরুণদা আপনার কাছেই একটু আসি, পুজোর গান তো আমরা শুনছি নস্টালজিয়ার, আপনি আমাদের মধ্যে সিনিয়র একজন, তো আপনাদের পুজোর সময় কথা কিছুটা বলেছেন, এই যে আপনি সিটি দিয়ে সুন্দর একটা গান করতে পারেন, সিটি বলো না, হুইসেল দিয়ে, বহু কষ্ট করে সিটি থেকে আমরা শিশে নিয়ে আমি সিটিতে আসবো, কারণ একটা সময় সিটিটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, পুজো মণ্ডপ বলুন বা কাউকে ডাকা বলুন, এই পর্বগুলোকে আপনি একটা অন্যরকম শিল্পে নিয়ে এসেছেন হুইসেল দিয়ে, এটা মানে আপনার চারপাশে ভিড় বাড়িয়ে দিত পুজোর সময়? সে বাড়াতো, কোনো সন্দেহ নেই সেখানে। আমি তো খুব ছোট বয়স থেকে শিখতে পারি, এবং যা হয় আর কি, আমি ম্যাডাক্সোরের কাছে থাকি, ম্যাডাক্সোরের মাঠটায় তো সেই আদি অনন্তকাল ধরে ভিড় চলেছে, লোকজন আসে বসে, ফলে সেখানে শীষ দেওয়া হতো, স্কুল থেকে যখন পড়ি তখন থেকেই হতো, কলেজে হতো। কিন্তু কেন শীষ বলছি না, 3 ধরনের বিস্টিং আছে জানো। একটা হচ্ছে ফিঙ্গার বিস্টিং, যাকে আমরা সিটি বলি, ওটা হচ্ছে ফিঙ্গার বিস্টিং। আরেকটা হচ্ছে টিউন বিস্টিং। ফিঙ্গার বিস্টিং হচ্ছে পায়রার সঙ্গে যোগাযোগ করার জন্য, সিটি দেবে পায়রা নেমে আসবে, আগেকার দিনে বড় লোকরা সেই জন্যই ফিঙ্গার বিস্টিং শিখতেন। টিউন বিস্টিং করতেন সত্যজিৎ রায়, অসাধারণ টিউন বিস্টার ছিলেন, আগে শ্যুটটা করে নিতেন ওই শীষে। আর আমরা যেটা করি একে বলে হচ্ছে সিঙ্গিং বিস্টিং, তুমি গানের কথা বোঝাতে পারো, বসাতে পারো। এটা আপনি কিভাবে রপ্ত করলেন, শিখেছেন না নিজে? আমি তো সেন্ট লরেন্স স্কুলে পড়তাম, সেখানে প্রচুর বেলজিয়াম ফাদার ছিলেন। বেলজিয়ামে শীষ একটা সাংঘাতিক, একদিকে বসে ভিস্টাররা, একদিকে পাখিরা। যখন ওই পাখিরা একটা শীষ দেয়, সেটাকে ভিস্টারদের সঙ্গে সঙ্গে করতে হয়, তার উপর টাকা হয়, শর্ট অফ জুয়া। ফলে তারা এনকারেজ করতেন, কারণ আমাদের সময় তো শীষটা লোকে ভাবতে বুঝি তার সঙ্গে ট্যাবু আছে, তো লোকে ভাবতো টিটকিরির জন্য বা মেয়েদের ডাকার জন্য করা হচ্ছে, বড় আর্ট। ওই পাখিদের সাথে এটা যুগলবন্দি, একদম সত্যি পাখিদের সঙ্গে শীষের লড়াই, শীষের লড়াই। মা, আমি একবার খড়গপুরে একটা ফাঁকা জায়গায় শীষ দিয়েছিলাম, কাঁধে পাখি এসে বসেছিল, খুব সুন্দর, এটা সাংঘাতিক। আমাদের দেশের ট্র্যাজেডি হচ্ছে যে শীষটাকে কেউ সেভাবে আমল দিল না। ফাইনেস্ট আর্ট, কিন্তু ফাইনেস্ট আর্ট। এবং আমাকে একজন বলেছিলেন, যে তিনি বিখ্যাত দার্শনিক, আমার মাস্টারমশাই অরিন্দম চক্রবর্তী, যে এই শীষটা হচ্ছে এমন একটা জিনিস, তার মধ্যে যে ওয়াটার কন্টেন্টটা থাকে সেটা বাঁশিতে থাকে না, তাই জন্য শীষে শুনতে তো ভালো লাগে। দেখবে তুমি শীষের মধ্যে একটা জলীয় ভাব থাকে, এই জলীয় ভাবটা কিন্তু শীষের প্রাণ, যেটা বাঁশিতে কিছুতেই থাকে না। এবং শীষ সাংঘাতিক জিনিস। তুমি যদি ফাঁকা রাস্তায় ব্রিজ অন দ্য রিভার কোয়ার শীষটা দিতে দিতে যাও, অসাধারণ। আমি তো দেখো, আমি সলিলদার কাছে শিখেছিলাম, সলিলদা আমার গুরু, ফলে আমি তো কিছু বাজালামই না শীষ ছাড়া, তার জন্য অনেক পেঁচে পড়তে হয়েছে। একবার ইউনিভার্সিটির সামনে শীষ দিচ্ছি, সার্জেন্ট এসে ধরেছেন, শীষ দিচ্ছেন কেন? গাড়ির মধ্যে বসে। দাঁড়ান ভালো গান শুনিয়ে দিই, তাও তিনি বন্ধু হয়ে গেলে। ফলে এখনো তো শীষটাকে আমরা সেইভাবে নিই না, না, শীষটাকে মনে করি টিটকিরি, মেয়েদের দেখে দিচ্ছে, আরে তা নয়। সোম, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? আরেকটু যদি আমি আরেকটু অন্যভাবে এলাবোরেট যদি একটু। তরুণদা কিন্তু পাখিদের সঙ্গে নিয়েই রয়েছেন ছোটবেলা থেকে, আজও পাখিদের যুগলবন্দি করেন, পাখিরা চলে আসেন সব ধরনের পাখি। হ্যাঁ, না সেটা সব বুঝতে পেরেছি, আমি যেটা বলেছি, আশা করি। তোমার পাখিদের খবর? না না না, অনুষাকে আর কথা বলতে দেওয়া হবে না। এই অনুষাকে চা খাওয়াও তো। সৌম্যকে আমি জানি না কে কিভাবে চিনেছে, সৌম্যকে আমি অন্তত, আমি যদি খুব ভুল না হই, বাংলার ইমরান হাশমি থেকেই ওকে দেখতাম আর কি, এইভাবে চিনেছি আর কি। তারপর আস্তে আস্তে দেখেছি যে ও না, এটা আরো ভালো। তোমায় কিন্তু মনে রাখতে হবে যে এখন একটা সিরিজ এসেছে যেখানে একটা খুব ইম্পর্টেন্ট সংলাপ আছে, শাহরুখ খানের ছেলে বলেছে, আখ্খা বলিউড এক তরফ, ইমরান হাশমি এক তরফ। এক্স্যাক্টলি। তো সময় পাখিদের খবর কি? পাখিরা ভালো আছে, পাখিরা আজকাল পাখি খুব কমে গেছে বোধহয়, খুব গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। এইটুকুই বলবো। আশেপাশে পাখি আসছে না, আশেপাশে পাখি আসছে না, আশেপাশে পাখি আসছে। তরুণ দাস নাম্বার ধরা দিচ্ছে পারো, পাখি ধরা দিচ্ছে, পাখি ধরার আরেকটা মানে নতুন স্যার তো শুরুই করেছিলেন, মানে প্রেসিডেন্সি, কারণ আমিও খুব প্রেসিডেন্সিতে যেতাম, তারও একটা কারণ আছে। পাখি কারণ আমি যাচ্ছি বলছি না, নস্টালজিয়া কারণ বলো, যখন কিছু দানা দেওয়ার জন্য মনে রাখতে হবে। মানে আমি এটা দেখেছি যে যখনই বাঙালি কোনো কিছু নিয়ে ডিসকাস করতে যায়, একবার নস্টালজিয়া ওয়ার্ডটা ইউজ করবে, তো আমি ওইটাই ইউজ করে দিলাম। পাখিরা আমরা দেখেছি সবচেয়ে বেশি ভালোবাসতো আমরেশ পুরীকে, তারপরে মনে হয় সৌম্যর নাম নেওয়া হবে। না এরকম করো না, ওই যে ছবিটা যাকে নিয়ে তার নাম শাহরুখ খান, আবার আমি প্লাগ ইন করে দিচ্ছি।
আই এম আ ম্যাড শাহরুখ খান ফ্যান, সো হেন্স তাই জন্য তোমার মানে তোমার পথটাতেই কিং অফ রোম্যান্সের দিকে আচ্ছা যাওয়ার শাহরুখ খানের যদি কোনো সিনেমা শাহরুখ ডায়লগ বলতে পারো? হ্যাঁ একদম না 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 আমি আচ্ছা যদি বলি রিক্রিয়েট করা হাইপোথেটিক্যালি যদি রিক্রিয়েট করা হয় তাহলে কোন চরিত্রটা তুমি শাহরুখ খানে প্লে করতে চাও? ডার কিরণ কাকা অ্যাকচুয়ালি আই ওয়াজ ভেরি ক্লোজ, মানে হিন্দিতে না বাংলায় ওই ধরনের একটা গল্প বা একটা কনসেপ্টে আমার অভিনয় করার কথা ছিল, যাই হোক সেই ছবিটা হয়নি। কিন্তু আমার মনে হয় যে ওই 90 সালে, নট এক্স্যাক্টলি 90, mid-90s অনওয়ার্ডস উনি যে অ্যান্টি হিরোর কয়েকটা চরিত্র করেছিলেন, আমার মনে হয় যে ওইখানে মানে ওই দ্যাট ওয়াজ দ্য ফাইনেস্ট দ্যাট I have seen him be on stage, sorry on screen. আর সত্যি কথা বলতে আমি এটা মানে অনেকবার বলেছি, আমরা ইনফ্যাক্ট একটা নাটক করেছিলাম যেটা আচ্ছা ও খুব এসআরকে ফ্যান আই গেস। হ্যাঁ আমরা সবাই মানে ইনফ্যাক্ট আমরা যারা নাটক করতাম আমাদের গোটা দল এতটাই ওনার মানে ভক্ত ছিলাম যে আমরা একটা গোটা নাটক করেছিলাম যেটার নাম ছিল কোড নেম এসআরকে। আচ্ছা এবং আমি সত্যি কথা বলছি যে মানে দিস ইজ দ্য গ্রেটনেস অফ দিস ম্যান। আমি নিজের হয়তো আর তখন তো আমরা ড্রিমার্স ছিলাম, মানে একদম আনঅ্যাডাল্টারেটেড ড্রিমার্স কোন সিনেমা সবচেয়ে বেশি ভালো লাগে শাহরুখ খানের? অনেক আছে জানি, তাও আমি এখনো বলবো যে আমার কাছে বাজিগর, ডার এবং দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, এই যে রেঞ্জটা একটা মানুষের মধ্যে যে থাকতে পারে, তারপরে অফকোর্স উই স হিম ডু স্বদেশ, সেগুলোর কথা সবাই বলবে। আমার ফেভারিট যেহেতু আমার একটা সিডি ছিল আর আমি প্রায় 50 বার তার না চাক দে ইন্ডিয়া, চাক দে ইন্ডিয়া এন্ড অলসো কুছ কুছ হোতা হ্যায়, এই দুটো দিলওয়ালে দুলহানিয়া তো বটেই, কিন্তু কুছ কুছ হোতা হ্যায় এন্ড চাক দে ইন্ডিয়ার সঙ্গে আমার মানে ছোটবেলায় প্রচন্ড মেমোরিজ আছে। তারপরে অ্যাজ ইউ গ্রো মানে ডন টু অল অফ দ্যাট, কাল হো না হো, এগুলো তো মানে খুবই পাওয়ারফুল পারফরমেন্সেস। তারপরে বীর জারা, ও গড বীর জারা, স্বদেশ, আমার তো মানে অশোকাতেও ভালো লেগেছিল। আমি এটা মানে ভীষণ ব্যক্তিগত পাঠান তো বলতেই হয়, পাঠান তো ডেফিনেটলি আমি এই জিনিসটা আমি মানে ভাবলাম শেয়ার করি, কারণ এটা আমাদের কমন মেমোরি। তো আমরা যে নাটকটা করেছিলাম সেটার আমরা না একটা ট্রেলার বানিয়েছিলাম, তার একটা টিজার বানিয়েছিলাম। দিস ইজ দ্য গ্রেটনেস অফ দিস ম্যান যে তার টিম সেটা শেয়ার করেছিল। এবং আমি বলছি এটা একটা ছোট্ট নাটকের দল কলকাতায় বেসড, হি রিয়েলি ডিড নট নিড টু ডু ইট, বড় early 20s কলেজ পাস আউট he really did not need to do this. It happened to me personally. যে ছবিটার কথা এখন বলছিলাম মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, তো সেই ছবিটা উনি রিলিজ করার আগে অবভিয়াসলি আই থিঙ্ক তার আগে উনি দেখেছিলেন ছবিটা, দিয়ে উনি টুইট করেছিলেন ছবিটা নিয়ে। তো আমি সত্যি কথা বলছি যে মানে আমি এক্সপেক্ট করেছিলাম যে উনি ডেফিনেটলি রানী ম্যামের ব্যাপারে লিখবেন, অনির্বাণদাকে নিয়ে লিখবেন। আমি সেই ছবিতে হয়তো হাতে গুনে 10-12টা সিনে ছিলাম, তাও উনি আমার নামটা মেনশন করেছিলেন যখন উনি রিভিউ করেছিলেন। সবাই সেই ব্যাপারে কথা বলে, এভরিবডি টকস দ্যাট, মানে শাহরুখ খানের মানে এইটা আমার কাছে মানে জাস্ট বিয়ন্ড অ্যাক্টিং, বিয়ন্ড এভরিথিং এলস, এইটা আমার কাছে মানে খুব খুব ইম্পর্টেন্ট যে এই মানুষটা ভীষণ জেনারেস। আর শুধু সেটাই নয়, মানে তুমি যে পাখির কথা বলছিলে, why do women like him so much, মানে এত সুন্দরভাবে উনি নিজেকে প্রেজেন্ট করে, যেভাবে মানে যখন হি ইজ ইন ইন্টারভিউজ এত মানে ডিগনিফাইড, সেই বডি ল্যাঙ্গুয়েজ আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড যখন উনি নিলেন সেটাও আমরা দেখেছি, সেই সময় বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে মেয়েদের প্রতি বারবার মানে অত্যন্ত মানে একটা অসম্ভব শ্রদ্ধা নিয়ে কথা বলে, মানে সেটা সত্যি শেখা উচিত একেবারে। দুর্গাপূজায় শাহরুখ খান নিয়ে একটা আলাদা ডিসকাশন হয়েছে, এসআরকে ফ্যানস থাকলে তো সেটা আলোচনা চলেই আসে। আমি টেকনিক্যালি ওয়েস্ট বেঙ্গলের অ্যাম্বাসেডর। এবং আরেকটা জিনিসও বলতে চাই যে আমাদের যে পুজোর আড্ডা হয় না, তাতে এক্স্যাক্টলি এই জিনিসটা হয়, মানে প্রেসিডেন্সি থেকে চলে গেল সত্যজিৎ রায় থেকে শাহরুখ খান, সব জায়গায় সব প্রসঙ্গে বাঙালি, এইখানেই সমস্ত কিছু চলে আসে। পুজো আড্ডাতেই সব গল্পই হয়ে যায়। আমাদের সময় অনেক কম, মানে আমাদের এবার শেষ করতে হবে, আমাদের বিদায় নিতে হবে, এবং তার আগে যারা যারা এসেছেন তাদেরকে অবশ্যই পুজো মানে উপহার ঋষিকেশ, এবং উপহার তো প্রত্যেকের হাতে তুলে দিতে হবে। আমি এ পাশ থেকে শুরু করি। শুরু করো বাসরদা। অ্যাশিওর করছি তোমাকে, থ্যাংক ইউ। অ্যাশিওর হোম অ্যাপ্লায়েন্সেস, মুভিং দ্য ওয়ার্ল্ড টুগেদার।
এটাও তোমার জন্য। পরে ডক্টর এসসি দেব রূপ বডি মাসাজ অয়েলের পক্ষ থেকে ভাস্করের জন্য এই উপহার। তরুণদার জন্য উপহার রয়েছে অ্যাশিওরের পক্ষ থেকে। ডক্টর এসসি দেব রূপ বডি মাসাজ অয়েলের পক্ষ থেকে রয়েছে তরুণদার জন্য এই উপহার। তার জন্য বেনারসি নিকেতনের এই সুন্দর শাড়িটা রয়েছে। পুজোর কেনাকাটায় বেনারসি নিকেতন একদম দশমীর দিন পরে নেব, দশমীর দিন পরে নেব একদম একদম। অনুষার জন্য এই গিফটটাও রয়েছে অবশ্যই, ডক্টর এসসি দেব রূপ বডি ম্যাসাজ অয়েল। আর সৌম্যর জন্য এইটা রয়েছে শিওরের পক্ষ থেকে। থ্যাংক ইউ। একটা রয়েছে মুভিং দ্য ওয়ার্ল্ড টুগেদার। সৌম্যর জন্য এটাও রয়েছে ডক্টর এসসি দেব রূপ বডি ম্যাসাজ অয়েল। তো আমরা তো আমাদের এই পর্বের অনুষ্ঠানে একদম শেষ লগ্নে রয়েছি। আমি ভাস্করকে বলবো অনুষ্ঠানটা শেষ করব গানে গানে, একবারে হয়ে যাক সুরে সুরে। যেরকম অনুষা বললো একটু আগে যে একটা বিদায়ের সুর, তো কালকে পুজো শেষ, তো আমি একটি গান গাইবো। আমি আমার সঙ্গীত গুরু শ্রীমতী শুক্লা বিশ্বাসের কথায় এবং সুরে। এই গানটি পুরো দুর্গাপুজোর জার্নিটা কভার করছে, একদম সপ্তমী থেকে দশমী অবধি, এবং খুব সুন্দর একটা মেসেজ যেটা আমরা সবাইকে বলি, ভালো থেকো ভালো রেখো, সেই বার্তাটা দিয়ে গানটি শেষ হচ্ছে আর কি। তো আমি সেটি চেষ্টা করছি একদম। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা দুর্গেশ্বরী দশ প্রহরণ ধারিণী, আশিসে তোমার শান্তি ঝরে, তুমি মঙ্গলদায়িনী মা। জয় মা দুর্গা দুর্গেশ্বরী দশ প্রহরণ ধারিণী, আশিসে তোমার শান্তি ঝরে, তুমি মঙ্গলদায়িনী মা। রূপং দেহি জয়ং দেহি यशो देहि दिशो जयी, रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयी। तुम तननन देरे ना तुम देरे ना, तुम तननन देरे ना तुम देरे ना, तुम तननन देरे ना तुम देरे ना, तुम तननन देरे ना तुम। এসেছো মা তুমি ধরার বুকে, আগমনীর সুর বাজে। এসেছো মা তুমি ধরার বুকে, আগমনীর সুর বাজে। অনেক দিনের আশায় আশায় বিশ্বভুবন তাই তোমাতে। রূপং দেহি জয়ং দেহি यशो देहि दिशो जयी, रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयी। সপ্তমী আর অষ্টমীতে মন যে নাচে ঢাকের বলে। সপ্তমী আর অষ্টমীতে মন যে নাচে ঢাকের বলে। নবমী আর দশমীতে বিদায় জানাই চোখের জলে। আবার এসো বছর ঘুরে, এই কামনা জানাই তোরে। আবার এসো
বছর ঘুরে এই কামনা জানাই তোরে, ভালো থেকো ভালো রেখো, দুঃখ সবার ঘুচিয়ে দিও। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী।